বাংলাদেশের প্রশাসনকে বাংলাদেশের সরকারের কাছে আওয়ামী লীগ তো ফেসিস্ট ছিল, ভারতের সরকার ছিল। আমি এই জন্য আমি বিচার চাইনি, কিন্তু বর্তমানে যে সরকার আছে এরা তো এই দেশকে ভালোবাসে, আমাদের তৈরি সরকার, এটা বিপ্লবী সরকার। তাহলে এরা আজও কেন এই অস্থিতিশীল পরিস্থিতিকে দমানোর জন্য ওদেরকে আইনের আওতায় আনা হচ্ছে না? কিংবা রাজা দেবাশিস রায়ের মতো যারা কিনা রাষ্ট্রদ্রোহিতার কাজ করে বেড়ায়, এদেরকে কেন আজও আইনের আওতায় আনা হচ্ছে না? ভাষা নেই কেন আনা হচ্ছে না? আমি আপনাকে বলি, আমাদের এই পাহাড়ে বাঙালি, চাকমা, মারমা, খিয়াং, খমি, বম, লুসাই, পাংখোয়া, ম্রো, ত্রিপুরা, হ্যাঁ, এবং পাশাপাশি আমি হচ্ছে শাক সম্প্রদায়ের, শাক জাতির, এরকম আমি যতগুলো বললাম না, প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা জাতি। এদের নিজস্ব ভাষা আছে, নিজস্ব সংস্কৃতি আছে, আপনার নিজস্ব খাদ্যাভ্যাস আছে, ধর্মও কিন্তু আপনার জাতভেদে ধর্মও কিন্তু আলাদা হয়ে যায়। তো এখন যখন আমাদের এই বাংলাদেশ নামক ভূখণ্ড হয়েছে, ভূখণ্ড হওয়ার পরে আপনারা সকলে জানেন আমাদের পাহাড়ে একটা অস্থিতিশীল পরিস্থিতি ছিল, যেটা মানবেন্দ্র নারায়ণ লারমার হাত ধরে এটা হয়েছে। মানবেন্দ্র নারায়ণ লারমাকে এটা হয়তো আপনারা জানবেন না, আপনারা সন্তু লারমা বললে চিনবেন, কিন্তু মানবেন্দ্র নারায়ণ লারমাকে আপনারা চিনবেন না। মানবেন্দ্র নারায়ণ লারমা হচ্ছে সন্তু লারমার বড় ভাই এবং সন্তু লারমা হচ্ছে তার ছোট ভাই, ঠিক আছে? এখন এই যে তার বড় ভাই পাহাড়কে নিয়ে আসলে সমগ্র মানুষকে নিয়ে চিন্তা করেছে এবং বাংলাদেশকে নিয়ে চিন্তা করেছে, মানুষের অধিকার নিয়ে কথা বলেছে, যার কারণে তাকে গ্রহণযোগ্য সর্বজাতি গ্রহণযোগ্য ছিল। কিন্তু তার ছোট ভাই সন্তু লারমা আপনার 1997 সালের 2রা ডিসেম্বরে যে চুক্তি হয়েছে, এই চুক্তির মাধ্যমে সে নিজেকে বিতর্কের জায়গায় সে নিজেকে উপস্থাপন করেছে। ওখানে আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি আমরা নিজ নিজ জাতিসত্তার পরিচয়ে আমরা এখানে ছিলাম, কিন্তু এই 2রা ডিসেম্বর 2রা ডিসেম্বরে যে চুক্তি হয়েছে, এই চুক্তির মাধ্যমে আমরা প্রত্যেকে উপজাতি হয়ে গেছি। যেমন এখানে এই পাহাড়ে যে সমস্ত বাঙালি ভাইরা আছে, বাঙালি জাতি ভাইরা আছে, এরা হয়ে গেছে উপজাতি। আর আমরা বাঙালি জাতিসত্তার বাইরে যে সমস্ত আপনার অন্যান্য জাতিসত্তা ছিলাম, আমরা হয়ে গেছি উপজাতি। তাহলে উপজাতি উপজাতি এই দণ্ডে আমার এই পাহাড়ে দীর্ঘদিন ধরে অস্থিতিশীল রয়েছে। এই অস্থিতিশীল থাকার একমাত্র কারণ হচ্ছে আপনার জেএসএস পন্থী সন্তু লারমা একমাত্র দায়ী। এখন আমি এটা দায়ী করছি কেন? আমার এই পাহাড়ে আমি যদি বলি, বাংলাদেশের প্রেক্ষাপট যদি আমি বলি, বাংলাদেশ স্বাধীন একটা রাষ্ট্র। এই স্বাধীন রাষ্ট্রে যারা কিনা আপনার রাজনীতি করে, বিরোধী শক্তি অবশ্যই আপনার তাকে সমালোচনা করবে, তাকে নিয়ে কটাক্ষ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই সমালোচনা করার কারণে, বিরোধিতা করার কারণে প্রাণ বলি দিতে হয় না। কিন্তু আমার এই পাহাড়ে সন্তু লারমাকে বিরুদ্ধে কথা বলার কারণে, জেএসএস কিংবা শান্তি বাহিনীর বিরুদ্ধে কথা বলার কারণে আমার এই পাহাড়ে অনেক মেধাবী ছাত্রকে প্রাণ বলি দিতে হয়েছে। এটা সবাই জানে, এটা চিরন্তন সত্য কথা। এখন আমিও একটা থ্রেটের মধ্যে আছি, আমাকে পাহাড়ে যেতে দেয় না। পাহাড়ে যেতে গেলে আমাকে সাবধানে যেতে হয়, চোখ কান খোলা রেখে। আমার কথা হচ্ছে ভাই, বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র। এই স্বাধীন একটা রাষ্ট্রে এরা হয়তো হ্যাঁ ঠিক আছে, এরা রাজনীতি করতেই পারে, মানুষের অধিকার আদায়ের জন্য তার বাংলাদেশের মূলধারার সাথে তার দ্বিমত থাকতেই পারে। কিন্তু এই মূলধারার সাথে দ্বিমত থাকার কারণটা যদি আমি সমালোচনা করি, তাহলে আমার জীবনকে নিয়ে যে আপনার এরা টানাপোড়েন করবে, এটা তো যৌক্তিক না, এটা তো কোনো রাজনীতি হতে পারে না। এটাকে বলা যায় একটা সন্ত্রাসী কায়দায়, একটা যেমন আইএসআই আছে, আল কায়দা আছে, হ্যাঁ, ওরা যেমনটা করে ওদের বিরোধী মতকে ওরা দমানোর চেষ্টা করে এবং মেরে ফেলে, ঠিক তেমনি আমার এই পাহাড়েও এক প্রকার সন্ত্রাসী কায়দায় এদেরকে বলবো আমি যে এরা এই ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে দীর্ঘদিন ধরে। এখন গত পরশু একটা প্রজেক্টে চাকমা একটা নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগে চাকমা ছাড়া অন্য কোনো জাতির প্রতিনিধি নাই এখানে। আমি বললাম, ধরেন আমি শাক, আমাদের জাতির সংখ্যা কম, শিক্ষায় কম, আমরা পিছিয়ে আছি, কিন্তু আমি বলি এখানে মারমা আছে, ত্রিপুরা আছে, টংচঙ্গা আছে, বা এরকম অনেক জাতিসত্তার পাশাপাশি বাঙালিরাও কিন্তু একটা মেজর আছে, সংখ্যা এখানে এখন গুরুত্বপূর্ণ জায়গায়। তো এই যে এতগুলা 13টা জাতির মধ্য থেকে 12টা জাতির একটা ছেলেকে মেধাবী নাই,
ওই চাকমার মধ্যেই মেধাবী আছে, শুধু অন্য কোনো জাতিতে নাই। এরকম করে একচ্ছত্রভাবে ওরা মানে অস্ত্র দেখিয়ে, অস্ত্রের ভয় দেখিয়ে, মানে যারা কথা বলে ওদের বিরুদ্ধে কথা বলে, ওদের কণ্ঠরোধ করে ওরা একচ্ছত্রভাবে এভাবে প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় ওরা আধিপত্য বিস্তার করে রেখেছে। এই জন্য আমি চাকমা জাতির বিরুদ্ধে না, কিন্তু এই যে যারা কিনা নিজেদেরকে দেশপ্রেম জাতিপ্রেম বলে জাতিকে ধ্বংসের কাজ করছে, এদের বিরুদ্ধে আমি। যেমন সন্তু লারমা পন্থী যে সমস্ত যে নেতা আছে, এই নেতারা ভারতে বসে বসে ব্রিফিং দেয় বাংলাদেশের বিপক্ষে। ওরা খোদ আপনার দিল্লির হস্তক্ষেপ চায়, এরকম নানা খবর আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি। তাহলে ওরা কি দেশকে ভালোবাসে, নাকি দেশের বিরুদ্ধে পার্শ্ববর্তী দেশের চক্রান্তে এরা এই কাজগুলো করছে? আমার জানার ইচ্ছা আছে। এবং বাংলাদেশের প্রশাসনকে, বাংলাদেশের সরকারের কাছে, আওয়ামী লীগ তো ফেসিস্ট ছিল, ভারতের সরকার ছিল, এই জন্য আমি বিচার চাইনি। কিন্তু বর্তমানে যে সরকার আছে এরা তো এই দেশকে ভালোবাসে, আমাদের তৈরি সরকার, এটা বিপ্লবী সরকার। তাহলে এরা আজও কেন এই অস্থিতিশীল পরিস্থিতিকে দমানোর জন্য ওদেরকে আইনের আওতায় আনা হচ্ছে না? কিংবা রাজা দেবাশিস রায়ের মতো যারা কিনা রাষ্ট্রদ্রোহিতার কাজ করে বেড়ায়, এদেরকে কেন আজও আইনের আওতায় আনা হচ্ছে না? আমার মানে ভাষা নেই, কেন আনা হচ্ছে না? আমার জিজ্ঞাসা এগুলা। তো এই জন্য আমি বলবো ভাই, আমার এই পাহাড়কে আসলে আমি শান্তি চাই, সুশৃঙ্খল চাই, এবং ভারতের হাত থেকে আমি রক্ষা করতে চাই। এই জন্য যারা কিনা ভারতের সাথে আছে, লিয়াজুম মেনটেন করছে, তাদেরকে শীঘ্রই আইনের আওতায় এনে তাদেরকে আসলে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে। তাহলে আমার মনে হয় আমাদের পাহাড়ে যে সমস্ত জাতিসত্তা আছে, আমরা প্রত্যেকে আমাদের ভ্রাতৃত্ব নিয়ে থাকতে পারবো, এবং দিন শেষে আমরা এই পাহাড়টাকে আমাদের নিজেদের মতো করে বাংলাদেশের সবার জন্য আসলে তৈরি করতে পারবো।